জায়গা আমার নামে দিছে, বাড়ি সবকিছু আমার নামে দিছে। তার নামে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমার নামে ও টাকা রাখছে, আমার নামে গাড়ি করছে। এখন যদি আমি তারে ধোকা দিয়ে দিই। আমার নাম জান্নাত ইসলাম, আমি কুমিল্লা থেকে আসছি। আমার বাবা একজন দিনমজুর ছিল, আমার মা গৃহিণী ছিল। আমরা এক ভাই এক বোন ছিলাম। আমাদের কখনো কোনো চাহিদার শেষ রাখে নাই। বাবা তো বাবাই, আমার বাবা তো এখন বেঁচে নাই। আর আমার বাবার পরিচয় দিতেও আমার কোনো লজ্জাবোধ নাই, কারণ আমার বাবা তো কাজ করে আমাদেরকে খাওয়াইছে, খারাপ কাজ তো করে নাই বা চুরি তো করে নাই। স্কুল লাইফে একটা ছেলের সাথে আমার একটা রং নাম্বারে পরিচিত হয়, তো ওইখান থেকে আমার সাথে ফ্রেন্ড ভাবে কথা বলে 1 বছর। তারপরে আমাকে রিলেশনের প্রস্তাব দেয়। তারপরে আমি বললাম যে আমাকে একটু সময় দেওয়া হোক। তারপর আমি সময় নিলাম। সময় নেওয়ার পরে আমি ভাবলাম যে 1টা বছর তো ছেলেটা আমার সাথে কথা বলছে, তো দেখলাম তো ভালোই, কেননা রিলেশনে যাওয়া যাক। তারপর আমি রিলেশনে গেলাম, তো তার মা বাবা জানতে পারে যে আমরা রিলেশন করি। আমার মা বাবা কোনো মতেই ওইখানে বিয়ে দিবে না, কারণ ছেলেটার বাড়ি অনেক দূরে যেহেতু আসিল, আমার মা বাবা রাজি না। ওনারা ফ্যামিলিগতভাবে কি প্রস্তাব দিয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, ফ্যামিলিগতভাবে প্রস্তাব দিয়েছিল এবং আমার ফ্যামিলিও যায়, আমার মামা যায়। যাওয়ার পরে তাদের বাড়ি ঘর দেখা পছন্দ হয় না, আমার মামারা রিজেক্ট করে দিছে, ওইখানে বিয়ে দিবে না। তারপর সে আমাকে ভিডিও কল দেয়, ওই রাতে ভিডিও কল দেয়, দেওয়ার পরে ট্রেনের কাছে যায় যে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি এখানে পড়ে যাবো। তারপর আমি আমার ফ্যামিলির বলছি ওর যদি কিছু হয় আমিও মরে যাব। ছেলের পরিবারও রাজি না আমার সাথে বিয়ে দিবে। এক পর্যায়ে হচ্ছে ছেলের পরিবারে আমাদের থেকে যৌতুক চায়। ঠিক আছে, মেনে নিব, যৌতুক দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, মেয়ের কানের দুল দিতে হবে এবং ঘরের যত আসবাবপত্র আছে দিয়ে দিতে হবে। তারপরে যেহেতু আমি বলছি যে আত্মহত্যা করে ফেলবো, আমার মা বাবা আর কোনো ডিসিশন না পাইয়া আমার সুখের জন্য দিবেই। পরে রাজি হলো, আমার ভাই এবং বাবা মিলে দিছে, 50,000 টাকা দিছে, ছেলের একটা আংটি দিছে, আমার কানের দুল দিছে, ঘরের যা টুকটাক, এত বেশি দিতে পারে না যেহেতু আমার বাবা একজন দরিদ্র ছিল। আমার বাবার জীবনে যা জমাইছিল আমার পিছনে ক্ষয় করে দিছে এই বিয়ার পিছনে। বিয়ার দিন তারা কি করছে, আমাদের থেকে 50,000 টাকা নিয়েও যত পুরান আছে, ওর বোনের পুরান যত বিয়ার জিনিস আছে, শাড়ি গহনা সবকিছু আমাদেরকে পরাইছে। তো আমাদের শহরের একটা রীতি আছে যে পুরান জিনিস দিয়ে বিয়ে করানো যাবে না, তো তাইলে নাকি ভাগ্য ওই মেয়েটার মতনই হয়ে যায়। তারপরে এগুলা নিয়ে বিয়ার দিন অনেক ঝামেলা হয়েছে। আমাকে আমার বাবা বিয়ে দিব না, আমার বাবা কোনো মতেই রাজি না যে আমার এ বয়সে বিয়ে দিবে। আমার বাবার স্বপ্ন ছিল, যেহেতু আমার মেধা ভালো ছিল, আমাকে অনেক পড়াশোনা করাবে, আর একটু পড়াশোনা করাবে, কিন্তু আমি তো জিদ্দি ছিলাম, এক বাপের এক মেয়ে, যে আমি তাকেই বিয়ে করব। তারপরে কি করলাম যে পুরান জিনিস কি হয়েছে, আমি তো ওরে ভালোবাসি, ও এখন তো কাজকাম করে না, এক সময় কাজকাম করলে আমারে বানাই দিবে বা আমার কিনা দিবে। তারপরে যাক, বিয়ে হয়েছে, বিয়ের দিন বলতেছে তোমার যত কাপড় চোপড় আছে নিয়ে আনো। নতুন যে স্বামী উনি বলছেন যে যত কাপড় চোপড় আছে নিয়ে আনো, আমাদের এখানে তো তোমার কাপড় চোপড় বানানো হয় নাই। তারপরে আমি আমার ঘরের যত কাপড় চোপড় ছিল নিয়ে গেছি। এক পর্যায়ে হচ্ছে উঠায় নিল, নার পর রাতের প্রায় 3টা বাজে আমরা ওইখানে পৌঁছাই। পৌঁছানোর পরে আমার গায়ের থেকে ওর বোনের যত শাড়ি গহনা আছে সব খুলে ফেলছে, আমাকে একটা পুরান কাপড় পরাইছে। তারপরে বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে বরণ টরণ করে নিল। তার মা সবসময় ফুইলা থাকতো, মানে আমাকে কেন বিয়ে করবে, ভালো আরো বেশি যৌতুকের মেয়েরে বিয়ে করাইবো। তো আমার শাশুড়ি ওই দিন থেকে আমাকে মেনে নেয় নাই, ছেলের প্রেশারের কারণে বিয়েতে রাজি হয়েছে, কিন্তু মন থেকে রাজি না। মন থেকে কখনো রাজি হয় নাই। তারপরে কয়েকদিন ভালো ছিল, যেহেতু নতুন বউ ছিলাম, কয়েকদিন ভালো ছিল। আড়াইলার দিন আসলো, আড়াইলা বলতে আমাদেরকে বলে যে দ্বিতীয় দিন যে জামাই বউর বাড়িতে যা, ওইটাকে আড়াইলা বলা হয়। তো ওইখানে আমার হাজবেন্ড যাওয়ার কথা আমার বাসায়, সে যাবে না, মানে সে আমাকে নিয়ে আসছে, মানে কুমিল্লা শহর আর পাড়া দিবে না। তারপরে ওর 2 ভাই বুঝাইলো যে মেয়েরে যেহেতু আনছো যাইতে হবে, সে যায় নাই। ওর বাবাকে দিয়ে আমাকে পাঠানো হয়েছে আমার বাবার বাড়িতে। মানে আপনাদের বিয়ের প্রথম দিন থেকেই সমস্যা শুরু? প্রথম রাতে থেকে সমস্যা শুরু হয়েছে। তো যাই হোক, আমার ওইখানে বলা হয়েছে যে আড়াইলার দিন তোমার শ্বশুর কেন আসছে, তোমার জামাই আসে নাই কেন। তো আমার শ্বশুরে বলছে যে ছেলের কাজ আছে দেখা ছেলে আসতে পারে নাই, পরে নিতে আসবে। পরে 2 দিন চলে গেছে, ওরা নিতে আসে নাই। তারপরেও আমার ফ্যামিলিকে মিথ্যা বলা হয়েছে যে ছেলের কাজ আছে দেখা ছেলে আসতে পারে নাই। তারপরে শ্বশুর আমার নিয়ে যায়। তারপর থেকে শুরু হয় আমার জীবনের অত্যাচার কি জিনিস। আমার শাশুড়ি রানতে আমারে খোড়া দিত, তোর বাবা মা কি তোকে শিখায় নাই, ফকির নির্মাইয়া কি আনছি, যৌতুকও ভালো মতো দিতে পারস না, অনেক ধরনের কথা বলতো। তারপরে রান্না করাইতো, রান্না তো আমি পারতাম না, আমি বলতাম যে মা আমাকে শিখাই দেন, কেমনে করবেন, আমি তো পারি না। ও না, ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না, আমার পোলার ডারে ঠিকই পটায়া বিয়ে করছো, মানে আইতে যাইতে আমাকে খারাপ খারাপ কথা বলতো, যে ধরনের কথা আমি কখনো শুনি নাই।
তারপরে ও বলতেছে যে আমার মা যাই করুক আমি তো ভালো আছি। আমার স্বামী আমাকে প্রথম সান্ত্বনা দিত যে যে যাই করুক আমি তো ভালো আছি, আমি তো তোমাকে আনছি। তা আমি তো তখন বলতাম থাক, আমার জামাই তো ভালো, কে কি করলো তো আমার দেখার বিষয় না। তারপরে 1 সপ্তাহ কাইটা যায়। 1 সপ্তাহ পরে তাদের আসল রূপ আমি দেখতে পাই। আমার স্বামী উঠতে বইতে তো তোর বাপেরে বল আমারে মোবাইল কিনা দিতে, তোর বাপেরে বল আমারে হুন্ডা কিনা দিতে, মানে এই ধরনের কথাবার্তা আমাকে মানসিক প্রেসার দিত। ওর সাথে শুইতে দিত না। আমার স্বামী বলতো নিচে ঘুমা, তুই আমার সাথে থাকবি না, তুই নিচে ঘুমা, যেদিন আমার হুন্ডা না দিতে পারবি, যেদিন আমার মোবাইল না দিতে পারবি, ওই দিন কালাই তুই আমার উপরে আমার খাটে ঘুমাইবি। অথচ খাটটাও আমার বাবার কিনা, আমার রাইতে নিচে রাখতো। উনি বিছানায় ঘুমাতো, আপনাকে নিচে ঘুমাতে আমার দিত? নিচে রাখতো। অনেক কষ্টের কথা আমি আমার ফ্যামিলিরে বলতে পারি নই। আমার ফ্যামিলি বলে দিছে কখনোই শ্বশুর বাড়ির কষ্টের কথা তুমি আমাদেরকে শেয়ার করবে না, কারণ তুমি তোমার কপাল নিজে বাচ্চা নিছো, আমরা তোমারে বিয়া দেই নাই। তারপর আমি এরকম 1 মাস পর্যন্ত সহ্য করি। আমার শাশুড়ি আমারে আইতে লাইতে যাইতে লাইতে শ্বশুরে গালাগালি করে। তা আমি ওরে বলতাম দেখছো তোমার বাবা তোমার আম্মু আমাকে মারতো আসে, তো আমার বাবা মার নামে নানিস দেশ, তুই কোনের ভালো নি। আমার বাবা মা যেটা কইব এটা করবি, হুত্তে কইলে হুতবি, বইতে কইলে বইবি, তোরে যদি জুতা মুছাই তুই জুতা মুছবি। এক পর্যায়ে 1 মাস চলে যায়। সে যে জায়গায় কাজ করে ওইখানে একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়, আমার হাজবেন্ডের। তার বন্ধুর মাধ্যমে আমি জানতে পারি তার ওই জায়গায় একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল, যে ভাবি এই ঘটনা আপনার হাজবেন্ড তো ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করে। তো আমি মনে করছি যাও তুমি ফাইজলামি করো, তুমি এরকম বলো, বউ থাকতে কি কেউ রিলেশন করেনি? ভাবি আপনি তো সিরিয়াসলি নিছেন না, যখন সিরিয়াসলি নিব তখন কালা দেখেন। আর মাইয়া কিন্তু মালদার পার্টি, আপনার শাশুড়ি আপনার জায়গা তার একজনরে আনতে ভাবতো না। আপনার শাশুড়ি কি জিনিস আপনি অন্য টের পান নাই। তারপরে 1 সপ্তাহ ওর করে কেটে যায়। তো একদিন হঠাৎ করে দেখি সে কথা বলতেছে, ওয়াশরুমে ফিস ফিস করে কথা বলতেছে। তো আমি কথাগুলো শুনতেছি, সে ফোনে জান টান বইলা কথা বলতেছে, আমার সাথে যেভাবে কথা বলে ঠিক সেইভাবেই মেয়ের সাথেও কথা বলতেছে। আমার মনে হয় যে মাটি ওইখানে 2 ভাগ হইয়া যাব। যেহেতু ওর বন্ধু বলছে আমি বিশ্বাস করি না, নিজের কানে শুনছি, আমি নিজের কানে শোনা ছাড়া বিশ্বাস করি না। তারপর আমি চলে আসি রুমে, তার বাবা যাই আবার শুনে এই কথাগুলা। এ পর্যায়ে তার বাবা শোনার পর ওরে নিয়ে আসে, আয়সা বলে তুই এডি কি শুরু করছস, বউ রেখে কে লেগে আবার অন্য মায়ের লগে কথা কস, তুমি এত কথা কইও না, সে আমার যেটা ভাল লাগবো এডি। তো মানে ওর বাপে এতটুকু ধমক দিছিল, আর কোনো ধমক দেয় নাই। পরের দিন আমি রান্না বাড়া করতেছি, ওরা মা ছেলে কথা বলতেছে, ওই মায়ের ব্যাপারে কথা বলতেছে, কয় যে এটা তো কুমিল্লার অনেক দূরে, কিছু করলো কিছু কইতে পারতো না, তুই হেতিরে অত্যাচার কর, যদি যৌতুকের টাকা না দিতে পারে হেতির বাবার বাড়ি পাঠাই দি। ও বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যা পারো ওরে টর্চার করো। ওই দিন থেকে শুরু হয়, আমি রান্না করতেছি, ওর মা কি করছে মাসুলদানিটা গরম করে আইনা আমার এই যে হাতের মধ্যে লাগাই দিছে, এখানে এখনো পর্যন্ত দাগ আছে, এ দাগটা কখনো মুছবে না, লাগাই দিছে। আমি মা গো করে একটা চিল্লানি দিছি, দেওয়ার পর দুনোটা জাল আসছে, দইটা বলতেছে আপনারা এভাবে এত পাষাণ কেন হয়েছেন, মেয়েটারে এভাবে আইনে কেন অত্যাচার করতেছেন। ওর 2টা ভাই খুবই ভালো ছিল, বলবো না কখনো খারাপ ছিল। 2টা ভাই আইসে, আসার পরে সন্ধ্যার পরে ওরে বলতেছে মেয়ের যদি এই অত্যাচার করস তোর খবর আছে, ও তোমার বউ, তোমরা আমার সংসারে কি আর নাক গলাও। ওদের সামনে আমার কুত্তার মতো মারছে ও আমার হাজবেন্ড। মাইরা বলছে 2 জালের কাছে যদি কোনো কথা কইছস যাইছস তোরে কাটটা গাঙ্গে বাসায় দাম। বিয়ের কয়দিন পর? বিয়ার প্রায় 3 মাস। তারপর আমি সহ্য করতে না পাইরা আমি বলি আমার বাবার বাড়িতে দিয়ে আসো আমাকে, যে আর সহ্য করতে পারতেছি না, আর কতটুকু সহ্য করবো, অনেক কষ্ট লাগতেছিল, বাবা মার কথা খুব মনে পড়তেছিল। তখন বুঝতেছিলাম যে দুনিয়াটা এত সোজা না, যে আমি অল্প বয়সে বিয়ে করে চলে আসছি, এখন বুঝতেছি আমার উপরে কতটুকু টর্চার করতেছে। আমি আমার বাবা মার কাছে চলে আসি, সে তখন আমাকে দিতে আসে নাই, ওই যে একটা বড় ভাইয়ের ছেলে আছে এটারে দিয়ে সবসময় আমাকে ট্রেন রাস্তা পর্যন্ত দেওয়া যেত, আমার বাবার বাড়িতে আসতো না। ট্রেন রাস্তা থেকে কুমিল্লা নামতাম, আমার বাবা আমার রিসিভ করতো, রিসিভ করে আমার মুখটার দিকে তাকায়, আমার বাবা আমার মুখটা তার দিত। বাবা মা তো জানে নেই, বুঝা ফেলে সন্তানের কষ্টটা কি জিনিস। পরে কম বা তোমার কি হয়েছে বলো, তোমার তো আমি এরকম দেই নাই, তোমার চেহারা তো এরকম ছিল না, তোমার হাতে কি হয়েছে মা? মারে বলতেছি মা আমার কিছু হয় নাই, আমি মাছ ভাজতে গেছিলাম, আমার হাতে ঠুসা পড়ে গেছে। ঠুসা পড়ানোর দাগ কি এরকম? আমরা কি কাম করি নাই সংসারে? ঠিকতে না পারে মারে বলছি মা এমনি এমনি আমার হাজবেন্ড অন্য মেয়ের সাথে পরকিয়া করে, আমাকে মারধর করে যৌতুকের টাকা দেওয়ার জন্য, হুন্ডা কিনা দিতা নাইলে ওরে ফোন কিনা দিতা। তারপরে তৎক্ষণাৎ ওদেরকে ফোন দেয়, ফোন দিয়া বলে আপনারা কেন আমার মেয়েকে এভাবে অত্যাচার করতেছেন,
দেওয়ার সময় তো মেয়েটারে শুধু শুধু দিয়া দিছেন, আমার ছেলেকে কোনো কিছু দিছেন? বিয়ান এটা কি কথা বললেন? আপনার ছেলেকে কি আমরা কোনো কিছু দেই নাই? আমার মেয়ের সুখের জন্য আমরা সব দিছি, আর কি দিতাম বলেন? আমরা মধ্যবিত্ত, আমাদের যতটুকু ক্ষমতা ছিল সবই দিছি। আপনার মেয়ের আমরা রাখবো না। ফোনে আমার হাজবেন্ড বলতেছে আপনার মেয়ের আমি আর রাখবো না, সে আমার মার মুখে মুখে কথা বলে, উল্টা দোষারোপ আমাকে দিয়ে আমার মাকে বলতেছে আপনার মেয়েকে আমি আর কখনো নিব না, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। পরবর্তীতে এই ঘটনা নিয়ে গ্রামের যারা আসিল তারা সালিশ ডাকে। সালিশ ডাকার পরে বলছিল যে আপনারা আসেন একসাথে কথা বলি, কথা বলার পরে ডিসিশন নেই কি করা যায়, আর যদি একান্তই সংসার না করে তাহলে দেনমোরের টাকা সুদ করে দেন, এটাও বলা হয়। কিন্তু তারা আসে নাই, পরে ডিভোর্স হয় নাই। ছেলে তো এরকম সামর্থ্য নাই 3 লাখ টাকা দিবে, বলে না আমি মেয়েকে নিয়ে সংসার করব। পরে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমার বাবা একটা মোবাইল দিছিল, ওই মোবাইলটা আমার হাতের থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার বলে যে তোমার কোনো ফ্যামিলির সাথে কন্টাক্ট রাখা যাবে না। তারপর আমি বলছি ঠিক আছে তুমি মোবাইলটা নিয়ে যাও, আমি তোমার সংসার করতে চাই, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচতাম না, আমি তোমার লাগে আমার ফ্যামিলির যত মানুষ আছে সবাইরে আমি নাক ডুবাইয়া আমি তোমার কাছে আইছি, আমার ফ্যামিলি তোমার কাছে বিয়া দিব না তাও আমি আইছি, এখন আমি কই যাবো, আমার বাসায় দিও না, আমার সমাজে আমার মা বাপের মান সম্মান আছে, তুমি যদি আমার ডিভোর্স দিয়া দাও তাহলে আমি এই মুখ কারে দেখামু, আমারে তুমি ডিভোর্স দিও না। ঠিক আছে আমি তোরে ডিভোর্স দিমু না, কিন্তু তুই সতীনের উপরে সংসার করতে হইব। আমি কই না আমার পক্ষে সম্ভব না, আমি মইরা যাইলো আমার স্বামীর বাক আমি কাউকে দিমু না। তারপরে কি করলো, আমার এই মারধর করতে থাকে, ঠিক মতো খাবার দেয় না, আমার যে শরীর ছিল এরকম কঙ্কাল বানাই ফেলছে। তার মা বাবা একবেলা ভাত দিলে আরেক বেলা দিত না, তার মা বাবারে খাবার দিয়া যদি শেষে থাকতো আমার খাবার দিত, আর নাইলে আমি উপাস ঘুমাইতাম। এভাবে অত্যাচার করতে থাকে, এক পর্যায়ে তার বিয়া ঠিক হয়। এটা পারিবারিক ভাবে? হ্যাঁ ফ্যামিলি, ওর মা বললাম না ওই যে টাকা যে বেশি দিব ওনার ছেলেরে তার কাছেই বিয়া করাইবো। পরে ওই যেখানে কাজ করতো ওই জায়গার মেয়ের সাথে ওর বিয়া ঠিক হয়। তারপরে আমি আবারও চলে আসি আমার বাবার বাড়িতে। সে যেহেতু আরেক মেয়েরে বিয়ে করবো, আমার পক্ষে দেখা সম্ভব না যে আমার স্বামী আরেক মেয়েরে বিয়ে করবো। চলে আসি যে মান সম্মান ডুবাই লাইছি, এ বয়সেই আবার 6 মাস না যাইতেই আমার ডিভোর্সের কথা কইতেছে। সমাজে আমারে বলবো আমি কলঙ্কিত, আমি খারাপ, আমি শ্বশুর শাশুড়ির সাথে মিলতে পারি না। আইসা পড়ছি, আইসা ট্রেনের তলে আত্মহত্যা করতে গেছি। তারপরে আমার মা আমারে বাঁচাইছে, বাঁচাই আমার মা আমার কসম দিছে যে তুমি মইরা যাইলে আমার কি হইব, আমার একটা মাইয়া, তুমি যদি হ্যার কষ্ট পাইয়া মইরা যাও তাহলে আমার কি হইব মা, তুমি আমার কথা দাও তুমি জীবন আত্মহত্যা করবা না। তারপরে আসছি বাসায়, আইসা ওর দুলাভাই ফোন দিছে যে এমনি এমনি ওর বিয়া ঠিক হয়েছে, তুমি আসো নাইলে বিয়া দিয়া লাইবে। তো ওই মাইয়ার মা বাবা জানতো না যে ওই পোলার বিয়ে হয়েছে, মানে মাইয়া জানতো। তারপরে এ রাইতে ট্রেন দিয়ে আমি তাদের বাড়িতে যাই, একাই যাই বিয়াটা ঠেকানোর জন্য, কারণ আমি তারে ভালোবাসি। আমি যাইছি, যার পরে ওর দুলাভাই আমারে রিসিভ করছে, ওর দুলাভাই রিসিভ কইরা আমার বাসায় নিছে। নতে সবাই খেপে গেছে যে আজকে বাদে কালকে বিয়ে, তুমি হ্যারে কি আরে আনছো। তারপরে গায়ে হলুদের দিন আমি সহ্য করতে না পেরে তখন আমি চিল্লাচিল্লি শুরু করে দিছি, আমি ওর বউ, আমি থাকাকালীন কেন আপনারা আপনার মেয়েকে বিয়ে দিবেন। মেয়ে জানতো যে ওর ঘরে বউ আছে, কিন্তু মেয়ের মা বাবা জানতো না। মাইয়ার মা বাবা জানতে পারে ছেলের বউ আছে, তারপর মেয়ের মা বাবা ওইখানে বিয়াটা ক্যান্সেল করে দেয়, সাথে সাথেই ক্যান্সেল করে দেয়। তারপরে সে মেয়ে কিন্তু রাজি যে ওর কাছে বিয়ে বসবো। ওই আমার মতো পাগলামি মেয়ে করতেছে। একটা মেয়ে হয়ে চিন্তা করেন একটা মেয়ের সংসার কিভাবে ভাঙ্গে, একটা মেয়ে কিন্তু একটা মেয়ের সংসার ভাঙ্গে। মেয়েটার নাম্বার নিছি, তারে আমি ফোন করে বলছি যে বোন তোমার হাতে পায়ে ধরি, দরকার হলে আমার যা আছে স্বর্ণ গহনা সবকিছু তোমারে দিয়া দেন, তুমি আমার সংসারটা ভাঙ্গো না। আমি অনেক কষ্ট কইরা এখানে আসছি, আমার বাবা মারে অনেক কষ্ট দিছি, আমার বাবা রাজি না আমারে বিয়া দিব। আমি তাদের মুহে চুনকালি মাই কেন আইছি, তুমি আমার বিয়াটাই বোন ভাঙ্গা দাও। কন না আমি তারই বিয়ে করব। ওই সিচুয়েশনটা আমার উপরে দিয়ে কি গেছে ভাইয়া আমি বলতে পারবো না, মনে হয়েছে যে আমার পায়ের নিচের মাটি সরে গেছে গা। তারপরে আমার ওইখানে একটা কোরআন শরীফ ছিল যেটা আমি পড়তাম, ওই কোরআন শরীফটা বুকে নিয়ে এক পাড়ার মতো কোরআন শরীফ পড়ছি, মানে আল্লাহর কাছে বিচার দিতেছি তার নামে, যেহেতু অনেক কষ্ট দিছে ভাইয়া। তারপরে সবাই ঘুমাই গেছে, ঘুমাই যাওয়ার পরে আমি আমার ব্যাগের মধ্যে কোরআন শরীফ নিছি, 2000 টাকা নিছি, 2 সিট কাপড় নিছি, নিয়া আমি রাইতে অনেক ভয় পাই বারণের লেগা। ওই রাইতে মনে হয় আল্লাহ আমার সহায় হয়েছে। বিশ্বাস করবেন ভাই, কোনো কুত্তা কোনো কিছু ডাকে নাই, আমি ভয় পাই নাই।
আমি ওই রাস্তা দিয়ে হাইটে হাইটে আসছি, রাত তখন 1টা বাজে। যাই হোক ওইভাবে চলে আসছি, ওইটাই আমার শেষ আশা। বিয়ে করার কতদিন পর চলে আসলেন? বিয়ের 1.5 বছর পরে এই ঘটনাটা ঘটে, ফাইনালি আমি চলে আসি। তারপরে চলে আসি, আসার পরে এর মধ্যে আমার বাবা মারা গেছে লিভার ক্যান্সার হইয়া। সে আমার বাবারও দেখতে আসে নাই। আমি বলছি যে আমার বাবা শেষ, মাটিটা তুমি দাও। আমার বাবা বলছে যে আমার জিয়ের জামাই যদি মাটি পাইতাম তাহলে আমার কলজাটা শান্তি হইতো। মানে এদিনকাল আমার বাবারা সে মাটি দেয় নাই। ওইটাই আমার সবচেয়ে বেশি রাগ হয়েছিল যে আমার বাবা মরছে, সে আমার বাবারে কেন মাটি দেয় না। এরকম স্বামী সংসার আর আমি করবো না, ব্যাস অনেক হয়ে গেছে। পরে আমি কেস করি, অনেক সহ্য করছি, মন শক্ত করছি। ওইখানে আমি সরকারি মামলা করি, নারী নির্যাতন মামলা করি। আমি আমার সবকিছু দেখাইছি। তখন আমার মানে শরীরের মধ্যে বিশ্বাস করতে না, এরকম যেরকম দাগ, উকিল কোর্টের যা আছে জজ সবাই আমাকে দেখা তাদের গায়ের লোম দাঁড়ায় গেছে। এরকম কি অত্যাচার করে একটা মানুষের গায়ে? টাকা ছাড়া, আমি এদেশের আইনকে অনেক সম্মান করি, টাকা ছাড়া আমার একটা টাকাও লাগে নাই। পরে কোর্ট আমার মামলা নিচ্ছে, নেওয়ার পর ওদেরকে নোটিশ দেওয়া হয়েছে হাজিরার জন্য অমুক দিন আসতে হবে। তার ফ্যামিলি এবার ভয় পাইছে, ভয়ে কি করছে, প্রাইভেট কার ভাড়া কইরা তারা 7 জন আসছে। আইসা এখন আমার পায়ে হাতে ধরা শুরু করে দিছে যে তুমি এই কেসটা তুইলা নাও, আমি তোমার সংসার করবো, আমি আর অন্য মেয়েদের দিকে তাকাবো না, কোনো কিছু করবো না, আমি আগের মতো ভালো হয়ে যাবো, তোমার ভালোবাসবো। পায়ে ধরা বলতেছে যে কেসটা তুমি তুইলা নাও। আমি বলছি না, আমি তুলবো না। পরে ও আমার অনেক পায়ে হাতে ধরে যে প্লিজ আমারে মাফ করে দাও, আমি দেনমোহরে টাকা দিতে পারবো না। তারপর আমি বলছি তোরা আল্লাহর হস্তে মাফ করে দিছি, কিন্তু তুই মনে রাখিস কাল হাসরের ময়দান আমি তোরে মাফ করবো না। আমি ওরে সিগনেচার করে ডিভোর্স দিয়ে দিছি, আল্লাহর হস্তে ওরে মাফ করে দিছি। কারণ আমি তো দেনমোহর চাই নাই, আমি তার সংসার করতে চাইছি। এত অত্যাচার করলে ভাইয়া বলেন কোন মেয়ে সংসার করবে? গেস্ট আমি ওঠাই নিয়েছি, ওঠানোর পরে সে আমার দিকে শেষবারের মতো তাকায় নাই। আমি সিগনেচার করতে গিয়ে আমার মাথা ঘুরান দিয়ে আমি পড়ে গেছি, আমার সেন্স হারাই ফেলছি। হারাইয়া উঠটা সে আমার দিকে একটা বড় তাকায় নাই। আমি সিগনেচার করছি ডিভোর্সের কাগজে, আমার এই অল্প বয়সে ডিভোর্স হয়ে গেছে। ওর সংসার আমি করতে পারিনি, সে তার মতো চলে যায়, আমি আমার মতো চলে আসি। এখানে আমাদের শেষ দেখা এবং সবকিছু এখানে শেষ। তারপরে আমি আমার মতো জীবনযাপন শুরু করি। আমার বাবাও মারা গেছে, এখন তো আমার কেউ নাই, আমার মা আছে। যেহেতু আমি এত কিছু করছি, আমি তো এখন তাদের ঘরে ভাত খাইতে হইব, তার জন্য আমি চাকরি শুরু করি। আমি আমার মারে নিয়ে আলাদা থাকি, যেহেতু আমারে কেউ মাইনা নিবে না, আমার ডিভোর্স হয়ে গেছে। এই শহরে তো ডিভোর্সির কিরকম স্থান আপনারা জানেন ভালো কইরা, কেউ ডিভোর্সিরে দেখতে পারে না। আইতে যাইতে বলতো যে ওই যে দেখ ফ্যাম কইরা খুব ভালো করে বিয়ে করে গেছে, এখন ডিভোর্স দিয়া দিছে জামাই, হদ বালাছে আর লাগা ডিভোর্স দিয়া দিছে। এগুলা শুনতে হয় দিন রাত 24 ঘন্টা, আশেপাশের মানুষের সামনে থেকে এগুলা শুনতে হয়। তারপরে ভাবি যে মইরা যাম, তারপরে ভাবি আবার আমার মাডারে কার কাছে দিয়া যাম, মাডা কার থাকবো। এভাবে কষ্টে আমার 2টা বছর কেটে যায়। ডিভোর্সি মানুষই তো বোঝেন, মেয়েরা ডিভোর্স দিলে অপরাধী আর ছেলেরা ডিভোর্স দিলে তাদের কিছু যায় আসে না। মেয়েটা খারাপ আছিল দেখে তো ডিভোর্স দিয়ে দিছে। মেয়েদেরই শুধু দোষ হয় যে মেয়েটা খারাপ, এজন্য সংসার করতে পারে নাই। যাই হোক, এইগুলা করতে করতে 2টা বছর চলে যায়। আমার মাকে নিয়ে আমার দিন কাটতে থাকে। তো এভাবে সময় কাটতে কাটতে, যেহেতু আমার চেহারা মেহারা ভালো ছিল, এলাকারই একজন লোক আমাকে প্রস্তাব দেয় তুমি একটা নাটকে কি অভিনয় করবা, তাহলে তুমি টাকা পাবা। ততদিন কিন্তু আমার ডিভোর্সের 2 বছর হয়ে গেছে। তো আমি বললাম যে এত কষ্ট করে কাজ করি, রাত দিন ডিউটি করি, 12,000 টাকা বেতন দেয়, এখানে যদি আমি কিছু টাকা পাই তাহলে তো আমার মারে নিয়ে আমি ভালো থাকতে পারবো। তারপর আমি বললাম হ্যাঁ আমি কাজ করতে চাই। পরে আমি গেলাম, ওইখানে যাওয়ার পর আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, ওইখানে উনিও কাজ করতেন। তো একদিন কি হয়, সে আমার নাম্বার ওর একটা বন্ধু থেকে জোগাড় কইরা আমারে বলতেছে ফ্রেন্ড হতে পারি। পরে আমি এমনি জাস্ট ফান হিসেবে কথা বলতাম, যেহেতু একই প্রজেক্টে আমরা কাজ করতাম, কথা বলতে বলতে এক পর্যায়ে হচ্ছে তো আমরা একটা প্রজেক্টে কাজ করতে গেছিলাম, ওইখানে ওর আমি দেখলাম, দেখার পরে আমার ভালো লাগছে। ভালো লাগার পরে তো হচ্ছে ওর নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করি। তারপরে যখন ওর সাথে আমি নিয়মিত কথাবার্তা বলি ফ্রেন্ড হিসেবে, তখন হচ্ছে অনেক দিন কথাবার্তা বলার পরে আমি হচ্ছে জানতে পারি যে ওর নাকি একটা অতীত আছে বলতে ওর খারাপভাবে ওর ডিভোর্সটা হয়েছে, অনেক ওইখানে অত্যাচার করছে ওরে। তারপর হচ্ছে আমি ওর সাথে 2 মাসের মতো হচ্ছে ফ্রেন্ডশিপ ছিলাম, থাকার পরে ওকে আমি
ডিরেক্ট বলছি যে আমি তোমার সাথে রিলেশন করব না, আমি তোমাকে বিয়ে করব। আমি ওর অতীতটা, ওর ডিভোর্সের কাহিনীটা জেনে আমি ওরে বলছি যে না, আমি তোমার সাথে রিলেশন করব না, কিন্তু আমি তোমাকে বিয়ে করব। তখন হচ্ছে আমার বাবাকে আমি বলি নাই ওর এই অতীতের কথা, বাট আমি আমার আম্মুকে বলছি। তা আমার আম্মু আমাকে বলছে যে হ্যাঁ তুই বিয়ে করতে পারোস। তো আমি যখন হচ্ছে এই কথাটা ওরে বলি, বিয়ের কথাটা, তখন ওরে আমি বললাম যে এখন তোমার বিয়েটা করতে পারবো না, কয়েকটা দিন যাক, কারণ সামনে আমার পরীক্ষা, এখন তো আমি বেকার। পরীক্ষাটার পরে আর যদি আমি একটা কোনো জব নিতে পারি তখন তো তোমাকে আমি বিয়ে করতে পারবো, তুমি হচ্ছে কয়েকটা মাস সময় দাও। তারপরে কয়েকদিন ওর সাথে যখন আমি কথা বলি, কথা বলার মাঝখানে ওর আম্মু হচ্ছে ফোনে কথা বলা শুনে ফেলে আমাদের। তারপরে হচ্ছে ওর আম্মু একদিন আমাকে অনেক ছেলেপেলে দিয়ে ধরে নিছে। ধরে নেওয়ার পরে আমার থেকে মোবাইল নিয়ে গেছে। মানে আপনার মা চাচ্ছিল না? আমার মা চাচ্ছিল যেহেতু গরিব সংসারে আমার মেয়ে অত্যাচারিত হয়েছে, গরিব সংসারে আর আমি বিয়ে দিব না, ওর আম্মু চাইছে একটা বড় লোক ঘরে বিয়ে দিতে, যাতে আমার শান্তি হয়। কিন্তু, ওই ধনী ছেলে একটা আমাকে খুবই পছন্দ সৌদি আরব করে। থাকে। তার মা আমার সাথে কোনোভাবে বিয়ে দিবে না, কারণ অন্য জায়গায় পছন্দ ছিল, কারণ আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, আর আমার থেকে যে উচ্চ লেভেলের একটা ছেলে ছিল ওর সাথে বিয়ে দিবে। তো এই কারণে হচ্ছে আমাদের মাঝে অনেক কাহিনী হয়েছে। হওয়ার পরে একদিন রাত্রে ওকে আমি ডাকাই নিছি আমার বাসার সামনে। ওইখানে আমার আব্বু আম্মু, তারপর আমার দুলাভাই ছিল মেনলি। তারপর ও আমার বলতেছে তুমি কি আমার বিয়ে করবা কিনা। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, কালকে আমি বিয়ে করবো। তো অবশেষে আমরা হচ্ছে বাধ্য হয়ে পালাইয়া 2021 সালের 8 ফেব্রুয়ারিতে আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। ওইখানে হচ্ছে আমার দুলাভাই ছিল। আমার কেউই ছিল না বলতে গেলে, ওর ফুল ফ্যামিলি আমাকে মেনে নিছে, আমার অতীত জানার পরও আমাকে মেনে নিছে। বিয়ের পরে আমরা যখন কোর্ট ম্যারেজ করে বাসায় চলে আসলাম, ওকে ওর বাসায় দিয়ে ফেললাম, আমি আমার বাসায় চলে আসলাম। আমি বলছি যে তুমি নাকফুলটা বাসায় গিয়ে খুলে ফেললো আর চুড়িগুলো খুলে ফেললো, কারণ আমার সামনে এক্সাম, তো আমরা এক্সামটা শেষ করে তোমাকে আমি তুলে নিয়ে আসবো যেভাবে হোক। তারপরে হচ্ছে 2 দিন পরে জেনে গেছে যে ওর হয়তো বিয়ে হয়ে গেছে, ওকে আটকে রাখছে। আর এখন হচ্ছে ওই ছেলের কাছে বিয়ে দিবে, আমার কাছে বিয়ে দিবে না। পরে ওকে যখন অনেক মারধর করছে, ও বলছে যে আমার গায়ে এখন আগুন ধরে দিব তুমি যদি আমার না ছাড়ো। বেনারসি পরায় রাখছে, মানে আমার ওই বেনারসি পরে রাখছে, ছেলের ওই দিনই বিয়ে দিবে ও। বিয়ের শাড়ি পরায় রাখছে, ওই ছেলে বাজার টাজার সবকিছু দিছে, আমার মানে এখন মোবাইলে বন্দি বিয়ে করে করাবে। রাখছে জোর কইরা। তারপর আমি একটা মেজাইন না, আমি কই এখনই আমার গায়ে আগুন ধরাই দিব। পরে ওরা বাধ্য হয়ে ভয় পেয়ে ওরা ছেড়ে দিছে। তারপরে ও কি করছে, ওর যা যা প্রয়োজনীয় জিনিস আমি যা চাকরি কইরা জোড়াইছি সব নিয়ে আমি ওর বাসায় চলে গেছি। এটা হচ্ছে আপনার বিয়ের 1 সপ্তাহের মধ্যে। ফাইনালি বিয়ের 1 সপ্তাহ পর আমি ওর বাসায় উঠে যাই। তারপর থেকে আমরা একসাথে সুখে দুঃখে আছি। এরপরে আমার মা তো মেনে নেয় নাই, না নেওয়ার ফলে তারপরে আমরা হচ্ছে সংসার করতে থাকি। বিয়ের প্রথম অনেক ভালো ছিলাম, শ্বশুর শাশুড়ি অনেক আদর আপ্যায়ন করতো। পরে মানুষের কান কথায় যে আমার অতীত আছে, আমি ভালো না, ডিভোর্সি এডি শোনার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে আলাদা করে দেয়। এখন সেও স্টুডেন্ট, আমিও কিছু করি না, আমরা কি করব, আমাদের মাথায় কাজ করতেছে না। এর মধ্যে কিন্তু আমি পার্লার কাজ জানতাম, মানে আমি সব কিছু জানতাম। আমার মধ্যে এমন কিছু না, আমি মেয়ে হইয়া যেহেতু আমার ডিভোর্স হয়েছে, আমি সব কাজ জেনে রাখছি যে একটা না একটা উপায়ে আমি একটা কিছু করতে পারবো। আমার ওই চেতনাটা তখন ছিল। তারপরে আমি পার্লার দিছি। আমার বাবা আমার নামে 50,000 টাকা রাইখা গেছিল মরার আগে, FDR করে গেছিল, ওইটা আমি ছাড়া কেউ তুলতে পারবে না। তো আমার বড় মামা তুইলা রাখছিল, তো আমার বড় মামাতে চাওয়ার পর আমার 50,000 টাকা দিয়ে দেয়। পরে আমার একটা পার্লার দিয়ে দেয়, যেহেতু আমি বিউটিশিয়ান, আমি কাজ পারি, এটা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আমি প্রথমে 100 টাকার কাজ করি পার্লারটাতে, ব্রু প্লাক করে 100 টাকার কাজ করি, ফেসিয়াল করি। তারপরে একদিন সে আমার ভিডিও করতেছিল, তখন সে ভিডিও করতো, ভিডিও কিভাবে করে সেটা আমি জানি না, বা কথা কিভাবে বলে আমি জানি না। তো আমি যেভাবে আমরা স্বামী স্ত্রী ভাবে কথা বলে না, যে এই জান্নাত তুমি কি করতেছো, তার একটা ডাক সবাই খুব পছন্দ করতো। তখন আমার যে নামটা ছিল ওই নামটা সে চেঞ্জ করে তার জীবনে যেরকম সুন্দরভাবে আমাকে সাজায় রাখছে, আমার একটা সুন্দর নাম দেয়। আমার নাম দেয় জান্নাত, কারণ তুমি খুবই ভালো, আমি দেখছি যে তুমি কিরকম মেয়ে, তুমি কতটা কষ্ট করছো, তোমার এই নামটা আমি দিলাম, এটা তোমার সারা জীবনে এই নামটা থাকবে জান্নাত। তারপরে সে আমার ভিডিও করতেছিল, ভিডিও কইরা এটা ছাড়ার পরে মিলিয়ন ভিউজ হয়েছে। সামান্য একটা নাস্তা করার ভিডিওতে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এত ভিউ দিছে বলার বাহিরে। কত সালের ঘটনা এটা? এটা 2021-এর শেষে। তো আমাদের তো কোনো গতি নাই, আমরা পার্লার চালাইতেছিলাম, তো সামান্য একটা নাস্তার ভিডিও, আমরা কিন্তু ব্লগিং করে খাইতে হবে তা আমাদের মধ্যে নাই, মাথা তো নাই এই ভিডিও এত পরিমাণ ভাইরাল হবে। বিশ্বাস করেন রাতারাতি এই ভিডিও সব রোস্টাররা রোস্ট করতেছে, সবাই নিয়ে এইখানে সেখানে ছাড়তেছে। আমার চেহারার মধ্যে অন্যরকম নাকি একটা মায়া আসে, সবাই বলতেছে আর মেয়েটারে তো খুব ভালো লাগে, আর ছেলেটা কি সুন্দর করে মেয়েটারে ডাক দেয়। তারপরে থেকে আমাদের যাত্রা শুরু হয়, যে কোনো ভিডিও সেরি মিলিয়ন ভিউ। তারপরে আমরা ভিডিও করতে থাকি, সবাই আমাদেরকে অনেক পছন্দ করতে থাকে। পরে 2 বছর পরে আমার মেয়ে হয়,
হওয়ার পরে আল্লাহ তাআলার এত রহমত, যে কয় না যে মেয়ে হইলে নাকি রহমত আসে, তখন আর আমরা কখনো পিছন ফিরে তাকাইনি। যে মানুষগুলো আমাদেরকে দেখতে পারতো না আলাদা করে দিছে, আমার ফ্যামিলি বলেন ওর ফ্যামিলি বলেন, সবাই তারপরে আমাদের বাসায় আসে। ওই যে আমাদের টাকা আছে, এখন সবাই আমাদেরকে ভালোবাসে। সবাই। কথা বলেন, সবাইকে আমরা টাকা দিয়ে কিনে রাখছি। সবাই, এটাও। শ্বশুর শাশুড়ি বলেন, আমার মা বলেন, আমার সবাই ফ্যামিলি কিনে বলেন, দিচ্ছি, সবাই। আমার বাচ্চা রাখার জন্য সবাইকে আমি টাকা দিয়ে রাখছি। এখন আমাদেরকে সবাই পায়ে রাখবে না মাথায় রাখবে, কি করবে না করবে এগুলা ভাববে পায় না। কিন্তু যখন আমি মধ্যবর্তী ছিলাম তখন কিন্তু কেউ আমাকে দেখতে কেউ আম করে দেখতো না, মানে কেউ আসতো মেনলি না। আমার শাশুড়ি বলতো এই ছেলের বিয়ে করছো, তোমার কপাল তুমি পুরছো। ওর মা বলতো। এই যে কথাগুলো বললাম না, টাকা দিয়ে কিনে নিছি, এটা আমার ভিতরে একটা ক্ষোভের থেকে বলছি, কষ্ট থেকে বলছি। কেউ আবার ভাইবেন না আমি অহংকার হিসেবে কথাটা বলছি। বিশ্বাস করেন, দুনিয়াতে টাকাই সবকিছু। যার টাকা আছে তাকে দুনিয়ার মানুষ মূল্য দিবে, যার টাকা নাই কেউ মূল্য দিবে না। আমি চারপাশে দেখেছি অনেক আত্মীয় স্বজন, অনেক মানুষ, কিন্তু কেউ আমাদেরকে পাত্তা দিত না, আদর করতো না। বিশ্বাস করেন, এখন টাকা ইনকাম করি দেখে সবাই আমাদেরকে বেশি বেশি আদর করে। শুধু একমাত্র ব্যতিক্রম এই মানুষটা আমার টাকা দেখে ভালোবাসে না। এই মানুষটা আমি ডিভোর্সে জানা সত্ত্বেও, আমার একটা বিয়ে হয়েছে জানা সত্ত্বেও, সে কিন্তু আবিয়াতা হইয়া ডিভোর্সি মেয়ের বিয়ে করছে। তারপরে আমাকে বলছে আমি যদি সফল হতে পারি তোমাকে রানী বানিয়ে রাখবো। আজকে দেখেন এই জান্নাতকে কিভাবে দেখতেছেন, এভাবে রানী বানিয়ে রাখছে। তার যত টাকা, আমরা জায়গা কিনছি, জায়গা আমার নামে দিছে, আমরা বাড়ি বানাইতেছি, এই বাড়ি সবকিছু আমার নামে দিছে। তার নামে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমার নামে অ্যাকাউন্ট আছে ব্যাংকে, আমার নামে ও টাকা রাখছে, আমার নামে গাড়ি করছে, বাড়ি করছে, সবকিছু করছে। ও এক টাকাও তার পিছনে রাখে নাই। এখন যদি আমি তারে ধোকা দিয়ে দিই, আমি ধোকা দিব? আমি জানি তুমি ধোকা দিবা না আমারে। দেখেন আমি কিন্তু এখন সবকিছু দেখি, ফেসবুকে দেখতেছি, সব জায়গায় দেখতেছি, অনলাইনে দেখতেছি কি পরিমাণ বেইমানি করতেছে নারীরা। স্বামী টাকা নিয়ে চলে যেতেছে আরেকটা ছেলের সাথে, তারপরও দেখেন আমি কিন্তু ওর সব দিয়ে দিছি। এখন যদি চলে যায় আমার কিছু করার নাই, আমার নসিব, আমি মাইনা নিব, কিছু করার নাই। এটার জন্য আমি ভয় পেয়ে তাকে দেওয়া বন্ধ করবো না। আমি সব দিব, আমার যা আছে সব দিব, ভবিষ্যতে যা পাবো সব ওর নামে দিব, বাকিটা নসিব। যাইতেও পারি কিন্তু ঠিক নাই। শোনো, আমি তোমার সাথে আমার জীবন থাকতেও বেমানি করব না, কারণ তুমি মানুষটা আসো দেখাই আমি আজকে সফল, বুঝছো? তোমাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না।